নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। একের পর এক ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার। ভূমিকম্পে মৃতের সংখ্যা শতাধিক বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। 7.7 মাত্রার মারণ ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। শুক্রবার ভারতীয় সময় বেলা 11:50 অনুভূত হয় কম্পন। জাতীয় ভূকম্পন কেন্দ্রের মতে এর উৎপত্তিস্থল মায়ানমারের সাগাইং থেকে 16 কিলোমিটার উত্তর পশ্চিমে। ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও। ভেঙে পড়েছে একের পর এক বহুতল ব্রিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 150। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন আরও শতাধিক মানুষ। শীত দ্বারায় কাঁপন ধরিয়ে দেওয়ার মতো ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ঘটনাকে একেবারে অস্বাভাবিক হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা। কম্পনের কেন্দ্রস্থল মায়ানমারের সাগাইং অঞ্চলকে ভূমিকম্পন প্রবণ অঞ্চল হিসেবেই পরিচিত। অদূর ভবিষ্যতে এখানে আরো বড় ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ভূবিজ্ঞানীদের দাবি অনুযায়ী ভারতীয় প্লেট ও বার্মা মাইক্রোপ্লেটের মধ্যবর্তী অঞ্চলের মধ্যে পড়ে এই সাগাইং ফল্ট। এই দুই প্লেটের মধ্যবর্তী ফাটল ভূপৃষ্ঠে প্রায় 1200 কিলোমিটার বিস্তৃত, যার জেরেই বারবার কেঁপে ওঠে এখানকার মাটি। ভূতাত্ত্বিক জটিলতায় টেকটোনিক প্লেটের সংঘর্ষের জেরে সৃষ্ট হয় ভূমিকম্প। সাগাইং ফল্ট মায়ানমারের দীর্ঘতম ফল্ট। অতীতেও একই মাত্রায় ভূমিকম্প বহুবার হয়েছে এই অঞ্চলে বলে শুক্রবারের এই ভূমিকম্প প্রসঙ্গে জানিয়েছেন ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পরিচালক ডক্টর ওপি মিশ্র। দুটি প্লেটের মধ্যবর্তী সাগাইং ফল্টের ফাটল অগ্রসর হয়েছে মায়ানমার থেকে ব্যাংককের দিকে। ব্যাংককে রয়েছে পলি বেল্ট। তুলনামূলক এখানকার মাটি দুর্বল হওয়ার কারণে বড় মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারেনি এখানকার ভবনগুলি বলে মনে করেন ভূতত্ত্ববিদরা। 1946 সালে এই অঞ্চলে 7.7 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। 6.8 মাত্রার ভূমিকম্প হয় 2012 সালে। ফলে এই অঞ্চল যে অত্যন্ত স্পর্শকাতর তা আর বলার অপেক্ষা রাখে না আলাদা করে। বিজ্ঞানীদের দাবি অনুযায়ী প্রতি বছর 11 মিলিমিটার থেকে 18 মিলিমিটার পর্যন্ত স্থানান্তরিত হয় এই দুটি প্লেট। তাই সময়ের সঙ্গে সঙ্গে মাটির গভীরে তৈরি হয় প্রবল চাপ, যার প্রভাবে কেঁপে ওঠে সাগাইং ফল্টের অঞ্চল। অদূর ভবিষ্যতে এই অঞ্চলে আরো বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনাও এড়িয়ে যাচ্ছেন না বিজ্ঞানীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2025-26 অর্থ বছরের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে সম্পদ বন্টনের উপর, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে নেতিবাচক মনোভাবের কারণে শূন্যের কোঠায় নেমে এসেছে বিরোধীরা বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার বিধানসভায় 2025-26 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেটের উপর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে কি নেতিবাচক মানসিকতার কারণে বিরোধীরা শূন্যের কোঠায় নেমে এসেছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2023 সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী সহ সব মন্ত্রীরা হেরে যাবে বলে প্রচার করেছিল বিরোধীরা, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষ নেতৃত্বে দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় রাজ্যে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই রাজ্যের মানুষ, বিরোধীরা অনেক কিছুই বলছেন, এই হচ্ছে সেই হচ্ছে না ইত্যাদি নেগেটিভ কথাবার্তা। আজকে খুব ভালো লাগলো যে গতকাল আমাদের পরিষদীয় মন্ত্রী বলেছেন যে কমিউনিস্টদের একটা ইউনিভার্সিটি করা যায় কিনা, উনি বলছিলেন রিসার্চ হবে। তো এত কিছু হচ্ছে, এমন ভাবে কথা বলেন ওনারা যে সামনের বার এই ওনারা চলে আসবেন এবং মানুষ ওনাদের পিছনে ছুটছেন। কিন্তু দেখা যায় যে শূন্যের কোঠায় চলে এসছে, নোটার সাথে ওরা কম্পিটিশন করছে। আর 2023-এর বিধানসভার ইলেকশনে এমন একটা অবস্থা হয়েছিল, এই জুটি যে করেছিল কত রকমের ক্যালকুলেশন আমাদের কানে আসতো। এইবার কোথায় যাবে, মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে সবাইকে ফেল। কিন্তু সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে আমরা আবার দ্বিতীয়বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 2025 অর্থ বছরে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে সম্পদ বন্টনে। গুরুত্ব দেওয়া হয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, সামাজিক কর্মসূচি এবং অর্থনৈতিক শৃঙ্খলার উপর, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রিসোর্স এলোকেশন অর্থাৎ সম্পদ বন্টন। আমার কাছে টাকা আছে কিন্তু প্রপারলি তার ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট ডিপার্টমেন্টকে দেওয়া, বিভিন্ন স্কিমে দেওয়া, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া হয়েছে এবং তাতে করে স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতা,
সামাজিক নিরাপত্তা, সামাজিক পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে। সেটাকে বলে রিসোর্স অ্যালোকেশন। এটাও কিন্তু তার মানে কায়দা জানা উচিত। তার জন্য কিন্তু এক্সপার্টাইজ যদি সেইভাবে না ইউজ করা যায় তাহলে কিন্তু বাজেটের সম্পূর্ণতা আসে না। ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃত্তি, আমি বাজেট করলাম কিন্তু আগামী বছর দেখা গেল আমি ব্যাংক্রাফ্টি হয়েছি ওই শ্রীলঙ্কার মতো, তাহলে তো লাভ হবে না। এমন একটা জিনিস করতে হবে যাতে আগামী দিন তার ইকোনমিক যে গ্রোথ সেটা যেন বাড়ে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। জিএসডিপি বা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা পার ক্যাপিটা ইনকাম, সেটা কিছু বলছিলেন না? ভুল বলছি না তো? না, আপনি যখন অনেক সময় দেখান তো। যাই হোক, তো এই যে পার ক্যাপিটা ইনকাম বা জিএসডিপি, সেটার যখন দেখা যায় অনেকটা ইনক্রিজ হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের বাজেট প্রপারলি যাচ্ছে। আরেকটা বিষয়, 6টা বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট, বাজেটে যে সামাজিক কর্মসূচি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার, তার উপরও কিন্তু এবারে বাজেটে জোর দেওয়া হয়েছে। ফিসক্যাল রেসপন্সিবিলিটি, এই বাজেটে আমরা দেখতে পেয়েছি ফিসক্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। দিস ভেরি ইম্পর্টেন্ট। এটা বাড়িতেও কিন্তু আমাদের ঘরেও যদি ফিনান্সিয়াল যদি ডিসিপ্লিন না থাকে তাহলে এই বাজেট কোনো অবস্থায় আমরা সামনের দিকে কিন্তু এগোতে পারবো না। সেটা এবারের বাজেটে আমরা দেখতে পেয়েছি। 2025-26 অর্থবর্ষের বাজেটে নতুন করের প্রস্তাব করা হয়নি, বরং 19টি নতুন প্রকল্প ঘোষণার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং নারী ক্ষমতায়নের উপর জোর দিয়েছে সরকার। বর্তমানে 21,878.26 কোটি টাকা ঋণের বোঝা রয়েছে রাজ্যের সাধারণ মানুষের উপরে। 2025-26 অর্থবর্ষের বাজেটে মূলধন ব্যয় 7,903 কোটি টাকা ধার্য করা হয়েছে, যা 2024-25 অর্থবর্ষের বাজেটের তুলনায় 19.14% বেশি। বাজেটে কৃষি ও সংশ্লিষ্ট খাতের জন্য 1,885.42 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2024-25 সালের বাজেটের তুলনায় 9.49% বেশি। বাজেটে শিক্ষণ খাতের জন্য 6,166.19 কোটি টাকারও বেশি বরাদ্দ করা, যা 2024-25 সালের বাজেটের তুলনায় 11.94% বেশি। বাজেটে স্বাস্থ্য খাতের জন্য 1,948.69 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে, যা 2024-25 সালের বাজেটের তুলনায় 12.89% বেশি। উচ্চ ফলনশীল জাতের ফসলের প্রচারের জন্য একটি নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা চালু করা হয়েছে। এর জন্য 2025-26 সালের বাজেটে বরাদ্দ করা হয়েছে 5 কোটি টাকা। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার প্রবর্তন হয়েছে এবারের বাজেটে। এর আওতায় অন্তোদয় পরিবারের একজন কন্যা সন্তানের বিবাহের খরচ বাবদ 50,000 টাকা ব্যয় করবে রাজ্য সরকার। রাজ্যের অন্যান্য স্থান থেকে আসা মানুষ যারা বিভিন্ন কারণে আটকে পড়েন তারা যাতে আগরতলা শহরে রাতে থাকার ব্যবস্থা পান এবং রাতে ভর্তুকিযুক্ত খাবার পান তা নিশ্চিত করার জন্য ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার স্থাপন করা হবে আগরতলায়। তাছাড়া মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামে নতুন প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় ত্রিপুরার স্থায়ী বাসিন্দা অন্তোদয় পরিবারের নবজাতক কন্যা সন্তানের জন্য 50,000 টাকা বিনিয়োগ করা হবে, যা মেয়েটির 18 বছর বয়স হওয়ার পর তুলতে পারবে ব্যাংক থেকে। 2025-26 সালে এর জন্য 15 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 2% মহার্ঘ ভাতা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। অষ্টম বেতন কমিশনের আগে এক বিশাল উপহার বলে মনে করছেন কর্মচারী মহল। এদিকে ত্রিপুরা সরকারের কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক বেড়ে দাঁড়ালো 22%। কেন্দ্রীয় সরকারি কর্মীদের 2% মহার্ঘ ভাতা বৃদ্ধিতে অনুমোদন দিল মন্ত্রিসভা। এই বৃদ্ধির ফলে মূল বেতনের মোট ডিএ হবে 55.98%, যা আগে ছিল 53.98%। এই বৃদ্ধির সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে পেনশনভোগীরা। তবে গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে কম মহার্ঘ ভাতা বৃদ্ধি।
কোভিডের সময়ে 3 কিস্তি ডিএ স্থগিত করে দেওয়ার পরে 2021 সালে আবার ডিএ দেওয়া শুরু করে কেন্দ্র। তখন থেকে 3 বা 4% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। গত বছরের জুলাইয়ে 50 থেকে 53% হয়েছিল কেন্দ্রীয় মহার্ঘ ভাতা। মুদ্রাস্ফীতির সঙ্গে ভারসাম্য রেখে কর্মীদের মহার্ঘ ভাতা দেয় সরকার। হিসাবে বলছে এই ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্য বৃদ্ধির হার সবচেয়ে কম। এটাই ডিএ নির্ধারণের অন্যতম মানদণ্ড। সেই কারণে এবার ডিএ বৃদ্ধির হার কমেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। এদিকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের 2% মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে ত্রিপুরা সরকারের কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক বেড়ে দাঁড়ালো 22%। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বর্তমানে রাজ্যে মাছের উৎপাদন বছরে 85,805 এমটে। এক্ষেত্রে ঘাটতি রয়েছে 31,000 মেট্রিক টন মাছ। শুক্রবার বিধানসভায় জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। রাজ্যে বর্তমানে 1,17,287.6 মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে। এক্ষেত্রে বছরে মাথাপিছু মাছের চাহিদা হল প্রায় 27 কেজি। শুক্রবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। যেটা দেখছি প্রায় 1,17,287.46 মেট্রিক টন ফিশ আমাদের এই রাজ্যে চাহিদা রয়েছে। অর্থাৎ 1,17,287 মেট্রিক টনের মাছের আমাদের ডিমান্ড আছে এই রাজ্যে। অর্থাৎ আমরা সবাই মিলে যে মাছ খাই, ফিশারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী প্রত্যেক ব্যক্তি বছরে 27 কেজি মাছ প্রয়োজন। এট দ্য রেট অফ 27 রাজ্যে বর্তমানে মাছের উৎপাদন 85,805 মেট্রিক টন। এক্ষেত্রে ঘাটতি রয়েছে প্রায় 31,000 মেট্রিক টন মাছ। ঘাটতি পূরণে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং কিছু ক্ষেত্রে বাংলাদেশ থেকে মৎস্য আমদানি করা হচ্ছে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। প্রোডাকশন এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে 85,805 মেট্রিক টন। অর্থাৎ 2018 থেকে এখন পর্যন্ত প্রায় 10 থেকে 12,000 মেট্রিক টন মাছের উৎপাদন কিন্তু আমরা বৃদ্ধি করেছি। সেটা নিয়েও আমাদের 85,805 মেট্রিক টন মাছের আমাদের উৎপাদন আছে এই রাজ্যে। উৎপাদনের মূল যেটা উৎস আমাদের রাজ্যের নদী, নালা, জলাশয়, পুকুর, ইনল্যান্ড ফিশারি বা বড় জলাশয় যেটা ডুম্বুর জলাশয় রয়েছে, এই সবকিছু মিলে আমাদের 85,000 মেট্রিক টনের মাছের চাহিদা আমাদের উৎপাদন রয়েছে। স্বাভাবিক কারণে সেখানে 31,000 মেট্রিক টনের মাছের আমাদের ঘাটতি আছে। এই ঘাটতি মাছ আমরা বহিরাজ্য থেকে আনি, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, কখনো কখনো আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে আমরা। রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধি করার জন্য অব্যবহৃত জলাশয়গুলিকে মৎস্য চাষের উপযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। 2024-25 অর্থ বছরে 579.66 হেক্টর জলাশয় নতুনভাবে চিহ্নিত করা হয়েছে মৎস্য চাষের জন্য। মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় ধান চাষীদের উৎসাহিত করা হচ্ছে মৎস্য চাষেও। মৎস্য সহায়তা যোজনায় মৎস্য চাষে উৎসাহিত করার জন্য 3,000 মৎস্য চাষীকে দেওয়া হয়েছে সহায়তা, জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। মৎস্য চাষের জন্য ডুম্বুর জলাশয়ে গড়ে তোলা হয়েছে 1,512টি এসকালচার। এছাড়া ঊনকোটি জেলায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান ইন্টিগ্রেটেড একোয়া পার্ক থেকে 500 মেট্রিক টন মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে এদিন বিধানসভায় জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবৈধভাবে জমি নামজারি হস্তান্তর বিষয় নিয়ে শনিবার বিধানসভায় প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। জবাবে সুনির্দিষ্ট চিঠি দিলে এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। সিপাহীজলা জেলায় অবৈধভাবে জমি নামজারি হস্তান্তরের বিষয় নিয়ে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রীর জবাব দাবি করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে আলাদাভাবে সাংবাদিক সম্মেলন করে পশ্চিম ত্রিপুরা জেলার সাবেক জেলা শাসকের চিঠির অনুবাদও পড়ে শোনান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি প্রতারিত হয়েছেন কারণ আমাদের কিছু সরকারি কর্মকর্তা দুর্নীতিতে জড়িত। স্যার, সমাধান হলো অবিলম্বে ভূমি রেকর্ড ও সেটেলমেন্টের পরিচালক রত্নজিৎ দেববর্মাকে অফিস থেকে অপসারণ করা এবং তার বিরুদ্ধে বিস্তারিত তদন্ত করা। জড়িত অন্য ব্যক্তি হলেন শ্রী তাপস চৌধুরী, পরিচালক, ভূমি রেকর্ড ও সেটেলমেন্টের সিনিয়র কম্পিউটার সহকারী। অধিদপ্তরে তিনি 3 বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মীদের প্রতিস্থাপন করা প্রয়োজন।
একজন অবসরপ্রাপ্ত আইএএস টিসিএস অফিসারদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা যেতে পারে, যারাই ই জমি চালু হওয়ার পর থেকে করা সমস্ত মিউটেশন বিশ্লেষণ করতে পারবেন। আপলোড করা নথির মাধ্যমে মিউটেশন ম্যান্ডেটরি পরীক্ষা করতে হবে এবং কোনো অসঙ্গতি থাকলে মাঠ পরিদর্শন করতে হবে এবং সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মহাশয়, সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং পরিষ্কার প্রশাসন নিশ্চিত করার জন্য রত্নজিৎ দেব এবং তাপস চৌধুরী SCA মানে কম্পিউটার যে অবিলম্বে অপসারণ করা উচিত এবং ভূমি রেকর্ড কারসাজির ক্ষেত্রে তাদের ভূমিকা বিষয়ে তদন্ত করা উচিত। GAPNT থেকে চার্জশিটটি বিবেচনা করা যেতে পারে। সিপাহীজলার ডিএম এবং কালেক্টর চার্জশিট তৈরিতে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবেন, ডিএম লিখছে। এদিকে বিধানসভায় এই বিষয়ে সুদীপ রায় বর্মণের দৃষ্টি আকর্ষণ নোটিশের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সুনির্দিষ্টভাবে চিঠি দিলে এক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। Please write a letter in and give all the details. If there is any loophole or if there is any, if I get anything wrong, of course I will go for investigation. আরে শেষ মুখ্যমন্ত্রী বলার পরে আর লাগে না, সুদীপ বাবু আরে মুখ্যমন্ত্রী বলেছেন চিঠি দিন, উনি অ্যাকশন নেবেন। বাবু আপনি প্রত্যেকটা দিন এসে অবৈধভাবে জমি হস্তান্তর, নামজারি ইত্যাদি বিষয় নিয়ে গত 18 সেপ্টেম্বর 2023-এ GAPNT দফতরের সচিবকে একটি চিঠি দিয়েছিলেন জেলার তৎকালীন জেলা শাসক। পরবর্তী সময়ে 12 অক্টোবর 2023 সালে বদলি করা হয় সংশ্লিষ্ট জেলা শাসককে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মন্ত্রী রতনলাল নাথকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার দাবিতে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির কাছে চিঠি দিল উপজাতি গণমুক্তি পরিষদ। গত 24শে মার্চ ত্রিপুরা বিধানসভায় শাসক দলের একজন মন্ত্রীর পরিবারকে সম্পৃক্ত করে যখন একটি দুর্নীতির মামলা নিয়ে আলোচনা করছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, তখন তার জাত এবং জাতিগত নিগ্রহের কথা তুলে ধরে এবং তাকে হুমকি দিয়ে বিরোধী দলনেতার সমালোচনা করেছিলেন মন্ত্রী রতনলাল নাথ বলে চিঠিতে লিখেছে গণমুক্তি পরিষদ। ফলে সমস্ত গণতান্ত্রিক মানুষ, বিশেষ করে আদিবাসীরা অপমানিত বোধ করছেন চরমভাবে হলে উল্লেখ করেছেন জিএমপি এখনো পর্যন্ত ত্রিপুরা বিধানসভার ইতিহাসে কখনো এই ধরনের জাতিগত ঘটনা ঘটেনি বলে এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছে জিএমপি। মন্ত্রী রতনলাল নাথের আচরণে বিধানসভার সম্মান ক্ষুণ্ণ হয়েছে, তাই অতি সত্বর তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক বলে রাজ্যপালকে লেখা চিঠিতে উল্লেখ করেছে গণমুক্তি পরিষদ। শুক্রবার রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রাজ্যের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। দলীয় সদর দফতরে 13টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা সভাপতিদের সাথে মতবিনিময় করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সাংসদ রাহুল গান্ধী। সংগঠনের ভিত্তি জেলা ইউনিটগুলিকে শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে সারা দেশে জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করছে কংগ্রেস। বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে যোগ দিয়েছিল ত্রিপুরার প্রতিনিধিরাও। এর ফাঁকে শুক্রবার রাহুল গান্ধীর সাথে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রাজ্যের সাংগঠনিক বিষয়, দুর্নীতি, রাজ্যের এবং জনজাতিদের সার্বিক পরিস্থিতি নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাথে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের ইনচার্জ তথা সাংসদ সপ্তগিরি শঙ্কর ওলাকা। উল্লেখ করা যেতে পারে, জেলা সভাপতি সহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে স্থানীয় নেতাদের সুপারিশকে অগ্রাধিকার দেওয়া হবে না বলে বৈঠকে ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। নির্বাচনের ভিত্তি হবে সবচেয়ে সক্ষম, প্রতিশ্রুতিবদ্ধ এবং কঠোর পরিশ্রম, জানিয়েছে কংগ্রেস। জেলা সভাপতিদের বৈঠকে দলটি বিভাগীয় স্তর পর্যন্ত জেলা ইউনিটগুলিকে সক্রিয় রাখার পাশাপাশি তাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধির জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করছে। এছাড়াও নির্বাচনে জয়লাভের জন্য রাস্তায় সংগ্রামের পাশাপাশি ভোটার তালিকার কার্যকর পর্যবেক্ষণ প্রয়োজন হবে বলে জানিয়েছে কংগ্রেস। কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, অরুণাচল প্রদেশ, গোয়া, লাক্ষাদ্বীপ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পুদুচেরি, তেলেঙ্গানা, ত্রিপুরা এবং
অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন এ সভায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজতন্ত্রের পক্ষের লোকের উপর ভর করে রাজ্যের মানুষের কণ্ঠ রোধ করতে চায় বিজেপি বলে শনিবার অভিযোগ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। কুমারী মধুতি রূপশ্রী শহীদান দিবস পালন করতে গিয়ে এই মন্তব্য করেন জিতেন্দ্র চৌধুরী। নতুন চেহারা এবং নতুন স্লোগানের মধ্য দিয়ে সাধারণ মানুষের শোষণ চলছে বলেও এদিন অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। আজকের দিনে ত্রিপুরা রাজ্যের সমস্ত গণতান্ত্রিক মানুষকে আমাদের আরো জোরদার লড়াই করতে হবে, যে নতুন কায়দায় নতুন চেহারা পড়ে নতুন স্লোগান তুলে নতুন নাম নিয়ে তথাকথিত বিকশিত ভারত সুশাসনের নামে এই ত্রিপুরা রাজ্যের ৪৪ লক্ষ মানুষের সামনে যারা সে শোষণকে ফিরিয়ে আনতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ। প্রশিক্ষণের পর অগ্নিবীর হিসেবে ৫ জনকে নির্বাচিত করা হয়েছে ত্রিপুরা থেকে। লিখিত এবং শারীরিক পরীক্ষার পর নির্বাচিত করা হয় এই ৫ অগ্নিবীরকে। আসাম রাইফেলসে প্রশিক্ষণের পর অগ্নিবীর হিসেবে ৫ জনকে নির্বাচিত করা হয়েছে ত্রিপুরা থেকে। আসাম রাইফেলস কর্তৃক প্রাক নিয়োগ প্রশিক্ষণ গ্রহণের পর ত্রিপুরার ৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে অগ্নিবীর হিসেবে। প্রশিক্ষণের জন্য নিবন্ধন পর্ব ছিল ১৩ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ ২০২৪ পর্যন্ত। এরপর ২৬ মার্চ থেকে ২০ এপ্রিল ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল একটি বিস্তৃত কোচিং প্রোগ্রাম। প্রশিক্ষণের সময় সকল প্রার্থীকে কোচিং, থাকার ব্যবস্থা এবং মেসিং প্রদান করা, যাতে তারা নির্বাচন প্রক্রিয়ার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারে তা নিশ্চিত করে আসাম রাইফেলস। অগ্নিবীরের জন্য অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা শুরু হয়েছিল ২২ এপ্রিল ২০২৪-এ। সিবিএতে সফল প্রার্থীরা শারীরিক প্রশিক্ষণের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে দ্বিতীয় পর্যায়ের কোচিং করেন ৩রা জুন ২০২৪-এ। এরপর প্রার্থীরা ১৭ থেকে ১৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত শারীরিক ও চিকিৎসা পরীক্ষার জন্য উপস্থিত হন, যেখানে তাদের সহনশীলতা এবং ক্ষমতা মূল্যায়ন করা হয় কঠোরভাবে। কঠোর নির্বাচন প্রক্রিয়ার পরে যোগ্যতা অর্জনকারী ৫ জন সফল প্রার্থী হলেন রোহিত দেববর্মা, দীপ দাস, অনিরুদ্ধ দে, কৌশিক শুক্ল দাস এবং অজয় দেবনাথ। অগ্নিবীর হিসেবে জাতির সেবা করার জন্য এগিয়ে যাবেন ত্রিপুরার এই ৫ সফল প্রার্থী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিলুনিয়া রেল স্টেশন নির্মাণকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্দিষ্ট ক্ষতিপূরণ না দেওয়ায় আদালতের নির্দেশে রেল স্টেশনের সম্পত্তি বাবদ টিকিট কাউন্টারের কম্পিউটার সহ সমস্ত আসবাবপত্র বাজেয়াপ্ত করা হয়। বিলুনিয়া রেল স্টেশন নির্মাণের সময় যেসব পরিবারকে উচ্ছেদ করে সরকারিভাবে জায়গা নিয়ে পরিবার পিছু ক্ষতিপূরণ বাবদ আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল তা পর্যাপ্ত না হওয়ায় পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছিল। আদালত মামলা গ্রহণ করে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ প্রাপ্য টাকা মিটিয়ে দিতে ভারতীয় রেল দপ্তরকে নির্দেশ দিলেও রেল দপ্তর আদালতের নির্দেশ অমান্য করায় বিবাদী পক্ষ পুনরায় মামলা করলে একটি পরিবারকে ১,২,০০,০০০ টাকা এবং অন্য একটি পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের রায়ের পরেও টাকা না পেয়ে পুনরায় ক্ষতিগ্রস্ত পরিবার বিলোনিয়া কোর্টে মামলা দায়ের করলে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী মামলার রায়ের ৬ মাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের প্রাপ্য মিটিয়ে না দেওয়ায় বিলোনিয়া রেল দপ্তরের সম্পত্তির বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিলোনিয়া আদালতের বিচারপতি গোবিন্দ দাস। আদালতের নির্দেশে বিলোনিয়া রেল স্টেশনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিলোনিয়া আদালতের আধিকারিক। একটা কেস নাম্বার এক্সিকিউশন এলএ ৪৭ আচ্ছা, আর আরেকটা কেস নাম্বার এক্সিকিউশন এলএ ৮/২০২১। আচ্ছা, ঠিক আছে। এই কেসগুলো একটা এক্সিকিউশন হয়েছে ২১-এ, আরেকটা এক্সিকিউশন হয়েছে ২০-তে। আচ্ছা, তো তখন থেকেই সুপ্রিম কোর্টের জাজমেন্টে লেখা সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনা
শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। উদয়পুর গোকুলপুর এলাকার 12 বছরের ছেলে দীপান্ত দেবনাথ বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে গিয়ে বারুদ ভর্তি বলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার দুটো হাত আগুনে ঝলসে গেছে বলে জানিয়েছেন তার বাবা বিপ্লব দেব। বর্তমানে ছেলেটি গোমতী জেলা হাসপাতালে শল্য বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অন্যান্য দিনের মতো দীপান্ত দেবনাথ বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়ে জঙ্গলে গোলাকৃতির কিছু পড়ে থাকতে দেখে সেটি তুলে এনে পর্যবেক্ষণ করতে গেলে সেটিতে আগুন লেগে গেলে আগুনে পুরোপুরি ঝলসে যায় তার হাত দুটো। পরিবারের লোকজন বিষয়টি প্রত্যক্ষ করে দ্রুত চিকিৎসার জন্য তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত দীপান্ত দেবনাথ গোমতী জেলা হাসপাতালের শল্য বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। খেলতে গিয়ে বল খুঁজতে গিয়ে হাত ঢুকিয়ে দিয়েছিল এটাই, কিন্তু ছেলেটা তো তখন ব্যথায় কাটছিল, মগের মধ্যে চলে হাতে এসেছিল, তো সার্জারি কিছু জানা গেছে কিভাবে হয়েছে, কিছু বলেছিল? ছেলেটার মা বললো বল খুঁজতে গিয়ে হাত ঢুকিয়ে দিয়েছিল। তো মানে কিভাবে? কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ও পাঞ্জাবের আন্দোলনরত কৃষকদের উপর অবর্ণনীয় নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা শাখার পক্ষ থেকে দেশের রাষ্ট্রপতি ও পাঞ্জাবের রাজ্যপালের উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। কৃষি ক্ষেত্রে আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশগুলোর সঙ্গে ভারতবর্ষের মুক্ত বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। আর এই বাণিজ্যিক চুক্তি বাস্তবায়িত হলে ভারতবর্ষের কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হবেন বলে জানিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা শাখার কনভেনার পবিত্র কর। এছাড়া কৃষক আন্দোলনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে 2021 সালে কেন্দ্রীয় সরকার বিশেষ কমিটি গঠনের মাধ্যমে কৃষকদের অমীমাংসিত দাবিগুলো পূরণ করার আশ্বাস দিলেও আজ পর্যন্ত এই বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনো ভূমিকা গ্রহণ করেননি বলে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে জানানো হয়। পাঞ্জাবের আন্দোলনরত কৃষকদের উপর পাঞ্জাব সরকারের অবর্ণনীয় নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পাঞ্জাবের রাজ্যপালের নিকট এবং ভারতবর্ষের কৃষি ক্ষেত্রের বিষয়গুলোর উপর আলোকপাত করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি প্রদান করা হয় বলে জানিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা শাখার কনভেনার পবিত্র কর। এবং শুধু বল উঠিয়ে দেওয়া তাদেরকে আবার হসপিটালে করেছে, এত নৃশংস ভাবে করেছেন, যেটা সাধারণত বিজেপি রুল যে সেটগুলো আছে দিল্লি করেছেন, রাজস্থান। প্রায় 7 মাস আগে বক্সনগর বিধানসভার 5 নালিয়া গ্রামে জলজীবন মিশন প্রকল্পের কাজ সম্পন্ন হলেও এখনো পর্যন্ত এলাকায় পৌঁছায়নি পানীয় জল। ঘটা করে জলজীবন মিশন প্রকল্পের অধীন হর ঘর জল প্রকল্পের কাজ হাতে নিয়ে বক্সনগর বিধানসভার মতিনগর পঞ্চায়েতের 6 নং ওয়ার্ড এলাকার 5 নালিয়া গ্রামের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ স্থাপন করা হয়েছিল প্রায় 7 মাস আগে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও কেন এখনো পর্যন্ত ওই এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়নি তা নিয়ে অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে গ্রাম প্রধান থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েতে জানানো সত্ত্বেও গ্রামে জল সরবরাহের কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই এলাকাবাসীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে 5 নালিয়া গ্রামে জল সরবরাহের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়েছে। আমরা তো পানির সমস্যা, পানি পাই না, প্রায় আজকে 4-5 বছর হলো পানি কষ্ট পাইতে আছি। তো জানাইছি, তারা তো আমরা সামনে পঞ্চায়েতে কল দেয়, লগে লগে কথা কয়, উনি কয় দিব। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।